একজন সফল দাপুটে ও খ্যাতিমান উকিল স্ত্রীর স্বামী, যিনি সারাদিন বাড়ি থেকে ঘরের সকল কাজকর্ম করেন, রান্নাবান্না করেন, কিন্তু তাকে দেখা মাত্রই আদালতের বিচারক শ্রদ্ধায় দাঁড়িয়ে উঠলেন কেন? এই রহস্যময় ঘটনার পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ প্রতিভার গল্প, যিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে সমাজের চোখে আড়াল করে রেখেছিলেন। এক নীরব ঝড়, যা কখনো উচ্চস্বরে আসে না, কিন্তু যখন আসে তখন পুরো পরিবেশকে আমূল বদলে দেয়। পুরো ঘটনাটি জানতে গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। সকাল 7টা বাজতেই কলকাতা যোধপুর পার্কের একটি শান্ত, সুন্দর ও ছিমছাম দোতলা ফ্ল্যাটে সেই পরিচিত দৃশ্যটি প্রতিদিনের মতো ফুটে উঠত। ফারিয়ার তীক্ষ্ণ, স্পষ্ট ও আত্মবিশ্বাসী গলার আওয়াজ যেন পুরা পাড়াটাই জেগে উঠত। আরিয়ান, কফিটা কোথায়? একদম ভুলে যেও না, আজকে সেশন কোর্টে আমার একটা অত্যন্ত বড় ও গুরুত্বপূর্ণ শুনানি আছে। সময় খুব কম, তাড়াতাড়ি করো। রান্নাঘরের ভেতর থেকে ধোঁয়া ও বিভিন্ন মশলার মিষ্টি সুগন্ধের মাঝখান থেকে একটা শান্ত ও নিচু বিনয়ী স্বর ভেসে আসতো। এই যে আসছি। আজকে একটু বেশি করে দুধ দিয়েছি কফিতে। বাইরে বেশ ঠান্ডা পড়েছে তো, তাই শরীরটা যাতে ঠিক থাকে সেজন্য। আরিয়ানের বয়স 33-এর কাছাকাছি। মানুষটি ছিলেন অসম্ভব চুপচাপ, শান্ত এবং সংযমী প্রকৃতির। তার দৈনন্দিন রুটিন ছিল একদম বাঁধাধরা ও নিয়মিত। সকালে উঠেই রান্নাবান্না করা, ঘরদোর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, বাজারের থলি হাতে নিয়ে বাজারে যাওয়া, আর বিকেল হলেই বারান্দার সেই পুরনো আমলের আরামদায়ক ইজি চেয়ারটিতে বসে মোটা মোটা বইয়ের পাতায় মুখ গুজে পড়ে থাকা। কলকাতার যোধপুর পার্কের এই ছোট্ট ফ্ল্যাটে তাদের এই সুন্দর, ছিমছাম ও শান্ত সংসার চলছিল। ফারিয়া এখন কলকাতা হাইকোর্টের একজন অত্যন্ত প্রতিষ্ঠিত দাপটে এবং সফল উকিল হিসেবে পরিচিত, আর পাড়ার লোকজনের ভাষায় আরিয়ান হলেন উকিল বউয়ের বেকার স্বামী। ফারিয়া যখন তার ব্রিফকেস গুছিয়ে বেরোনোর শেষ প্রস্তুতি নিচ্ছিলেন, তখন একবার পেছনে ফিরে আরিয়ানের দিকে তাকালেন। আজও কি বাইরে কোথাও যাবে না তুমি? আরিয়ান বইয়ের পাতা থেকে মুখ না তুলেই মৃদু সুরে উত্তর দিলেন, না, আজ একটা বই শেষ করতে হবে। ফারিয়া এক মুহূর্তের জন্য থেমে গেলেন। দীর্ঘ শ্বাস ফেলে কিছু না বলেই গটগট করে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। জানালার আড়াল থেকে পাশের ফ্ল্যাটের ফারজানা পুরো ঘটনাটি লুকিয়ে লুকিয়ে দেখেছিলেন। তার ঠোঁটের কোণে একটা বাঁকা তাচ্ছিল্যপূর্ণ হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলেন, বিকেলের চায়ের আড্ডায় আজ একটা জম্পেশ ও চমকপ্রদ গল্প বলার মতো বিষয় পাওয়া গেল। এই বেচারি ফারিয়ার কপালটাই খারাপ। মেয়েটা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আদালতে লড়াই করছে, আর ঘরে বসে বসে ছেলেটা দিব্যি আরামে রান্নাবান্না করে সময় কাটাচ্ছে। লজ্জা বলে কি কিছু নেই মানুষটার? আরিয়ান কিন্তু এসব কথাবার্তা শুনতেন, জানতেন এবং পুরোপুরি বুঝতে পারতেন পাড়ার লোকেরা তার সম্পর্কে কী ধরনের মন্তব্য করছে, কিভাবে তাকে দেখে সবাই তিনি স্পষ্ট অনুভব করতে পারতেন। তবু তার মুখে কোনো রকম বিরক্তি বা অসন্তোষের ছাপ ছিল না। তিনি শুধু নিঃশব্দে বইয়ের পাতা উল্টে যেতেন। সেই বইগুলো ছিল একেবারেই অদ্ভুত ও বিশেষ ধরনের, কখনো জটিল আইনি ব্যাখ্যা, কখনো ধারা উপধারা, কখনো দর্শনের গুরুত্ব ও চিন্তাধারা, আবার কখনো মনোবিজ্ঞানের গভীর অলিগলি ও মানুষের মনের রহস্য পড়ার গভীর একাগ্রতায় মাঝে মাঝে তার চোখের পাতা কুঁচকে যেত, ব্রুতে ভাঁজ পড়ত, যেন তার শান্ত ও স্থির মনের ভেতরে কোনো এক বিশাল ঝড় ধীরে ধীরে দানা বাঁধছিল, যা বাইরে থেকে দেখে কারো পক্ষে বোঝা কোনো উপায় ছিল না। সময়টা ছিল নভেম্বর মাসের শেষ সপ্তাহ। এক শনিবারের দুপুরবেলা। ফারিয়া তখন কলকাতা হাইকোর্টের একটি অত্যন্ত হাই প্রোফাইল ও সারা জাগানো মামলার তীব্র লড়াইয়ে সম্পূর্ণ ব্যস্ত ছিলেন। আসামি ছিলেন প্রভাবশালী নির্মাণ ব্যবসায়ী সুবোধ কুণ্ড। তার বিরুদ্ধে অভিযোগ ছিল খুবই মারাত্মক, বিশাল আকারের এক জমি জালিয়াতির মামলা। ফারিয়া ছিলেন এই মামলার বিপরীত পক্ষের প্রধান উকিল। মামলাটা প্রায় জেতার মুখেই ছিল ফারিয়া। গত 3 মাস ধরে তিনি নিজের রাতের ঘুম সম্পূর্ণ নষ্ট করে সব ধরনের সাক্ষ্য প্রমাণ একত্রিত করেছেন, নিখুঁতভাবে সমস্ত নথিপত্র সাজিয়েছেন এবং প্রস্তুতি নিয়েছেন, কিন্তু হঠাৎ করে যেন পুরো পরিস্থিতি উল্টে গেল। বিপক্ষের অত্যন্ত জানু ও অভিজ্ঞ উকিল রমেন ঘোষাল আদালতের মাঝখানে এক বিশাল বোমা ফাটিয়ে দিলেন।
তিনি অসম্ভব আত্মবিশ্বাসের সাথে দাবি করলেন যে এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি অর্থাৎ সেই মূল জমির দলিলটি ফারিয়া নিজেই জাল করে তৈরি করেছেন এবং নিজের এই গুরুতর দাবির সপক্ষে তিনি একটি বিশদ ফরেনসিক রিপোর্ট আদালতে পেশ করলেন। সেই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে দলিলে ব্যবহৃত কালিতে এমন একটি বিশেষ রাসায়নিক উপাদান পাওয়া গেছে যা প্রমাণ করে যে এই দলিলটি খুব সাম্প্রতিক সময় তৈরি করা হয়েছে। পুরো আদালত কক্ষ যেন মুহূর্তের মধ্যেই থমকে গেল। বিচারক অবাক হয়ে তাকিয়ে রইলেন। চারদিকে গুঞ্জন শুরু হয়ে গেল। ফারিয়া চিৎকার করে প্রতিবাদ জানালেন, মাই লর্ড, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এটা একটা নোংরা ষড়যন্ত্র। বিচারকের কণ্ঠস্বর মুহূর্তেই কঠোর ও গম্ভীর হয়ে উঠল। বার কাউন্সিল এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চাইছে। আপনার বিরুদ্ধে ইতিমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত আপনাকে এই মামলা থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। ফারিয়ার পায়ের তলা থেকে যেন সমস্ত মাটি সরে গেল। তিনি পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন সেই জনাকীর্ণ এজলাসের মাঝখানে। সেদিন রাতে যখন ফারিয়া বাড়িতে ফিরলেন তখন তার মুখ ছিল একেবারে ফ্যাকাশে, চোখ দুটো কোটরের ভেতরে ঢুকে গিয়েছিল। রান্নাঘর থেকে পেঁয়াজ ভাজার মিষ্টি ও সুবাসিত গন্ধ ভেসে আসছিল। আরিয়ান তখন রাতের খাবার তৈরির কাজে ব্যস্ত ছিলেন। ফারিয়া কোনো কথা না বলে ধপাস করে সোফায় বসে গেলেন। আরিয়ান তার স্ত্রীর অস্বস্তি ও মানসিক অবস্থা বুঝতে পেরে ধীরে ধীরে কাছে এসে বসলেন। নিচু গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে ফারিয়া? ফারিয়া আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বাঁধ ভাঙা কান্নায় একেবারে ভেঙে পড়লেন। সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর গলা কাঁপতে কাঁপতে বললে, আমার লাইসেন্সটা বোধহয় আর থাকবে না আরিয়ান। বার কাউন্সিল যদি একবার সাসপেন্ড করে দেয় তাহলে আমার সারা জীবনের কেরিয়ার শেষ হয়ে যাবে। আরিয়ান কোনো উত্তেজনা বা আবেগ দেখালেন না। তিনি শুধু মনোযোগ দিয়ে পুরো ঘটনাটি শুনলেন। ফারিয়া এবার রেগে ফেটে পড়লেন, তুমি কি একটা কথাও বলবে না? সারাদিন ওই ঘরে বসে বসে বই পড়া ছাড়া তোমার আর কোনো কাজ নেই? আমার এই রকম বিপদের সময় তুমি কি একটু কাজে আসতে পারো না? আরিয়ান শান্তভাবে উঠে দাঁড়ালেন। তিনি কোনো প্রতিবাদ করলেন না। রান্নাঘরে গিয়ে বাকি রান্নাটা শেষ করলেন। পরম যত্নে থালায় খাবার সাজিয়ে ফারিয়ার সামনে নিয়ে রাখলেন। শান্ত গলায় বললেন, খেয়ে নাও, সকালে ঠান্ডা মাথায় সব কিছু ভেবে দেখা যাবে। ফারিয়া বিরক্তি ও হতাশায় নিজের ঠোঁট কামড়ে ধরলেন। তিনি মনে মনে ভাবলেন, এই মানুষটার কি সত্যিই কোনো অনুভূতি নেই, কোনো প্রতিক্রিয়া নেই? শুধু রান্না করা, বই পড়া আর এই অসহ নীরবতা। কিন্তু তিনি জানতেন না যে এই গভীর রাতে আরিয়ান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেনি। তিনি সারা রাত বারান্দায় একা বসেছিলেন, একটা খাতায় অনবরত কিছু লিখে যাচ্ছিলেন। আর তার চোখে ছিল এক অদ্ভুত তীক্ষ্ণ দৃঢ়তা ও সংকল্পের আলো, যা কেউ কখনো দেখেনি। পরের 3টি সপ্তাহ ফারিয়ার জীবনে যেন এক প্রলয়ঙ্কারী কালবৈশাখী ঝড় বয়ে গেল। বার কাউন্সিলর তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল পুরোদমে। যে সহকর্মী ও উকিলরা আগে ফারিয়ার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন, তারা এখন তাকে দেখলেই এড়িয়ে চলে যাচ্ছিল। আদালতের করিডোরে কান পাতলেই শোনা যেত সেই বিষাক্ত কুৎসিত গুঞ্জন, ফারিয়া নাকি শেষ পর্যন্ত নথি জালিয়াতিতে জড়িয়ে পড়েছেন। তার এক সময়ের বিশ্বস্ত ক্লায়েন্টরাও একে একে মুখ ফিরিয়ে নিতে শুরু করলেন। বিপক্ষের উকিল রমেন ঘোষাল ছিলেন অত্যন্ত দ্রুত ও চতুর। এই মানুষটি আইন জগতে ছিলেন প্রবল দাপট ও প্রতিপত্তি। তিনি নিশ্চিত ছিলেন যে এই ফরেনসিক রিপোর্ট হবে তার তুরপের তাস। আসলে সেই রিপোর্টটি ছিল আগাগোড়া সাজানো ও মিথ্যা। একজন দুর্নীতিগ্রস্ত ফরেনসিক বিশেষজ্ঞকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছিলেন সুবোধ কুণ্ড। এই মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসার কোনো সহজ রাস্তা ফারিয়া খুঁজে পাচ্ছিলেন না। কারণ এই জটিল প্রতিভার প্রয়োজন, যিনি আন্তর্জাতিক ফরেনসিক আইন, ডকুমেন্ট পরীক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি এবং ভারতীয় সাক্ষ্য আইনের জটিল সব ধারা উপধারায় অগাধ পণ্ডিত রাখেন। ফারিয়া যখন প্রায় হাল ছেড়ে দিতে বসেছিলেন, ঠিক তখন একদিন গভীর রাতে আরিয়ান হঠাৎ করে মুখ খুললেন এবং তার বই থেকে চোখ তুলে শান্ত ও স্থির কণ্ঠে বললেন, তোমার মক্কেলের প্রথম ফরেনসিক রিপোর্টটা কোথায় ফারিয়া? মানে সেই মূল জমির দলিলটি যখন প্রথমবার পরীক্ষা করা হয়েছিল, সেই রিপোর্টটা। ফারিয়া অবাক হয়ে তাকালেন। সেটা তো আমার ফাইলে আছে, কিন্তু হঠাৎ সেটা দিয়ে কী হবে আরিয়ান? সংক্ষেপে উত্তর দিলেন, আগামীকাল ওটা সাথে করে নিয়ে যেও ফারিয়া। ভ্রু কুঁচকে তাকালেন।
এই মানুষটা যিনি সারাদিন ঘরকন্না নিয়ে ব্যস্ত থাকতেন, তিনি আজ হঠাৎ করে তাকে আইনি পরামর্শ দিচ্ছে। পরদিন সকালে কলকাতা হাইকোর্ট পরিবেশ ছিল থমথমে ও উত্তেজনাপূর্ণ। বার কাউন্সিলরের কঠোর নির্দেশ অনুসরণে ফারিয়া নিজে আজ তার হয়ে সওয়াল করতে পারবেন না। তাই একজন প্রতিধ্বনি উকিলের খুবই প্রয়োজন ছিল। তার জুনিয়র সব্যসাচী এসেছিলেন ঠিকই, কিন্তু তিনিও প্রচণ্ড নার্ভাস ছিলেন। এই জটিল পেচ কাটানোর মতো ক্ষমতা তার ছিল না। আদালতের গেটে যখন ফারিয়া বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক তখন পেছন থেকে একটা গম্ভীর ও আত্মবিশ্বাসী কণ্ঠস্বর ভেসে এলো, ফাইলটা এবার আমার হাতে দাও ফারিয়া। ফারিয়া চমকে ঘুরে তাকালেন। সামনে দাঁড়িয়ে আরিয়ান, পরনে একটা সাধারণ সাদা শার্ট, গাঢ় নীল প্যান্ট আর অবাধ্য চুলগুলো সামান্য এলোমেলো, হাতে কয়েকটা নথিপত্রের প্রিন্ট আউট। আরিয়ান, তুমি এখানে কেন? ফারিয়া প্রায় ফিসফিস করে উঠলেন। আরিয়ান শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, তোমাকে বাঁচাতে এসেছি ফারিয়া। পাশে দাঁড়ানো জুনিয়র সব্যসাচী হাসি চেপে রাখতে পারলেন না, কারণ তিনি আরিয়ানকে চেনেন শুধুমাত্র ম্যাডামের হাউস হাজব্যান্ড হিসেবে। করিডোরে দাঁড়ানোর অন্য উকিলদের মধ্যে তৎক্ষণাৎ গুঞ্জন শুরু হয়ে গেল। একজন আরেকজনকে ইশারা করে বললেন, দেখো দেখো, উকিল বউয়ের বেকার স্বামী নাকি আজ কেস লড়তে এসেছে। চারপাশে একটা চাপা উপহাসের ঢেউ খেলে গেল। আরিয়ান সব শুনলেন, সব দেখলেন, কিন্তু তার মুখমণ্ডলে কোনো বিকার বা অস্বস্তির ছাপ পড়ল না। এজলাসে বিচারক মিহির সেনগুপ্ত বসেছিলেন। তিনি বাংলার আইনজগতের একজন অত্যন্ত সম্মানিত ও কঠোর মানুষ। বিপক্ষে রমেন ঘোষাল তার বিশাল উকিল বাহিনী নিয়ে পুরোপুরি প্রস্তুত। ঘোষালের মুখে সেই চিরারচিত বিজয়ী হাসি। তিনি নিশ্চিত ছিলেন যে আজই ফারিয়ার ক্যারিয়ারের শেষ প্যারেকটা পোতা হবে। অন্যদিকে ফারিয়ার পক্ষে বসে আছে কাচুমুচু সব্যসাচী এবং তার পাশেই সেই শান্ত আরিয়ান। বিচারক ঘোষণা করলেন, আজকের শুনানি শুরু হচ্ছে। আসামি ফারিয়ার পক্ষে উকিল হিসেবে কে উপস্থিত আছেন? সব্যসাচী আমতা আমতা করে উঠতে যাচ্ছিলেন, কিন্তু আরিয়ান তার হাত চেপে ধরে তাকে থামিয়ে দিলেন। আরিয়ান ধীর স্থির পায়ে উঠে দাঁড়ালেন। মাই লর্ড, আমার নাম আরিয়ান। আমি আজ ফারিয়ার পক্ষে সওয়াল করতে উপস্থিত। পুরো আদালত কক্ষে এক মুহূর্তের জন্য গম্ভীর নিস্তব্ধতা নেমে এলো। তারপর শুরু হলো চাপা ফিসফিস ও গুঞ্জন। রমেন ঘোষাল একটু টিটকিরি দিয়ে জিজ্ঞেস করলেন, মিস্টার আরিয়ান, আদালতের সময় নষ্ট করবেন না আপনি। আপনি কি আদৌ একজন এনরোল অ্যাডভোকেট? আরিয়ান অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় স্বরে বললেন, হ্যাঁ মাই লর্ড, আমার এনরোলমেন্ট নম্বর 20261485 বিচারকদের ক্লার্ককে নির্দেশ দিলেন নাম্বারটি যাচাই করতে। ক্লার্ক কম্পিউটারে সার্চ করে কয়েক সেকেন্ড পর স্তম্ভিত হয়ে বললেন, হ্যাঁ মাই লর্ড, এই এনরোলমেন্ট নাম্বারটি সম্পূর্ণ বৈধ। ঘোষাল মনে মনে হাসলেন। তিনি ভাবলেন, হয়তো কোনো অখ্যাত ছোটোখাটো উকিল হবে, 5 মিনিটের মধ্যে একে ধুলোয় মিশিয়ে দেবেন। আরিয়ান তার বক্তব্য শুরু করলেন। মাই লর্ড, বিপক্ষ পক্ষ যে ফরেন্সিক রিপোর্টটি পেশ করেছে, যেখানে দাবি করা হয়েছে যে মামলার মূল দলিলে অতি সাম্প্রতিক রাসায়নিক সংযোজন করা হয়েছে, সেই রিপোর্টটিতে আসলে 3টি মৌলিক ত্রুটি রয়েছে, যা আদালতে সম্পূর্ণ অগ্রাহ্য এবং বেআইনি করে তোলে। রমেন ঘোষাল ছট করে দাঁড়িয়ে উঠলেন, অবজেকশন মাই লর্ড। এই রিপোর্টটি একজন বোর্ড সার্টিফাইড ফরেন্সিক এক্সপার্টের তৈরি। আরিয়ানের কণ্ঠে অধম্য তেজ ফুটে উঠল। মাই লর্ড, যদি অনুমতি দেন তবে আমি সেই সার্টিফিকেশন নিয়ে কিছু প্রশ্ন তুলতে চাই। বিচারক মিহির সেনগুপ্ত নড়েচড়ে বসলেন এবং বললেন, বলুন মিস্টার আরিয়ান। আরিয়ান তার প্রিন্ট আউট থেকে একটি কাগজ বের করলেন। ডক্টর অনিরুদ্ধ বসু, যিনি এই রিপোর্টটি তৈরি করেছেন, তার শেষ সার্টিফিকেশন রিনিউ হয়েছিল 2018 সালে। ভারতীয় সাক্ষ্য আইনের 45 নম্বর ধারা অনুযায়ী ফরেন্সিক ডকুমেন্ট এক্সামিনেশনের জন্য বিশেষজ্ঞের সার্টিফিকেট প্রতি 5 বছর অন্তর রিনিউ করতে হয়। কিন্তু ব্যুরো অফ ইমিগ্রেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডক্টর বসু 2019 সালে কানাডায় চলে যান এবং তারপর থেকে ভারতে ফিরে আর সার্টিফিকেশন রিনিউ করেননি। অর্থাৎ আইনিভাবে 2023 সালেই তার এই ধরনের রিপোর্ট দেওয়ার যোগ্যতা শেষ হয়ে গিয়েছে। আদালত কক্ষে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। ঘোষালের মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। আরিয়ান থামলেন না। তিনি যেন একাই গোটা
কোর্টরুম দখল করে নিয়েছেন। দ্বিতীয়ত, মাই লর্ড, রিপোর্ট দাবি করা হয়েছে যে তারা ইএসডিএ বা ইলেকট্রোস্ট্যাটিক ডিটেকশন অপারেটরস ব্যবহার করেছেন, কিন্তু এই রিপোর্টটি কোথাও উল্লেখ নেই যে পরীক্ষাটি ISO 57 মান মেনে করা হয়েছে। ব্রিটিশ স্ট্যান্ডার্ড BS/ISO 658 অনুযায়ী, যা আমাদের ভারতীয় আদালতেও স্বীকৃত, এই পদ্ধতি ব্যবহারের সময় নির্দিষ্ট আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের বিস্তারিত বিবরণ থাকতে হয়। এই রিপোর্টে তার ছিটে ফোঁটাও নেই। ঘোষাল এবার পকেট থেকে রুমাল বের করে কপাল মুছতে শুরু করলেন। আমতা আমতা করে বললেন, মাই লর্ড, এগুলো অত্যন্ত সূক্ষ্ম টেকনিক্যাল ব্যাপার। আরিয়ান গলাটা সামান্য ছাড়িয়ে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে গেলেন। মামলার এই মূল দলিলটি 1997 সালে রেজিস্ট্রি করা হয়েছিল। সেই সময় যে কালি ব্যবহার করা হতো তা ছিল আয়রন গল ইঙ্ক। এই কালির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সময়ের সাথে সাথে অক্সিডাইজ হয়ে এক বিশেষ রাসায়নিক যৌগ তৈরি করে। ডক্টর বসু রিপোর্টে যে সাম্প্রতিক সংযোজনের কথা বলা হয়েছে সেই রাসায়নিক চিহ্নগুলো আসলে এই পুরনো কালের স্বাভাবিক বার্ধক্যের ফল, যা যে কোনো 30 বছর আগের দলিলে পাওয়া যাবে। এটা প্রমাণ করার জন্য ল্যাবে যাওয়ার দরকার নেই, কারণ 1997 সালের সেই দলিলের রেজিস্ট্রেশন নাম্বার এবং সেই সময়ের জীবিত সাক্ষীদের সই আজও জ্বলজ্বল করছে। পুরো আদালত কক্ষ যেন এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে উঠল। ফারিয়ার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছিল। ঠিক সেই সময় হলের একদম পিছনের সারিতে একজন মানুষ চুপচাপ বসে সব কিছু দেখছিলেন। তিনি হলেন আরিফ ম্যাথিউ, ভারতের আইনজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং বহু আন্তর্জাতিক মামলায় ভারতের প্রতিনিধি। 70-এর কাছাকাছি বয়স হলেও তার বুদ্ধি আজও তীক্ষ্ণ। তিনি এসেছিলেন অন্য এক মামলার কাজে। করিডোরে গুঞ্জন শুনে কৌতূহলবশত এখানে ঢুকেছিলেন। আরিয়ানের গলার আওয়াজ শোনার পর থেকেই তিনি কাঠের পুতুলের মতো স্থির হয়ে বসেছিলেন। যখন আয়রন গল ইঙ্কের যুক্তিটা আরিয়ান দিলেন, তখন আরিফ ম্যাথিউ সোজা হয়ে বসলেন। এই সূক্ষ্ম যুক্তি, এই অসাধারণ রেফারেন্স কোনো সাধারণ উকিলের কাজ হতে পারে না। তিনি উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে এজলাসের সামনের দিকে এগিয়ে গেলেন। তিনি মানুষটার শুধু পিঠ দেখতে পাচ্ছিলেন। তারপর যখন আরিয়ান কথা বলতে বলতে বিচারকের দিকে সামান্য ঘুরলেন, তখন আরিফ ম্যাথিউ থমকে গেলেন। মুহূর্তের মধ্যে তার হাত থেকে আইনি ফাইলটা মেঝেতে পড়ে গেল। পাশে থাকা তার জুনিয়র ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, স্যার, কি হলো? শরীর খারাপ লাগছে? আরিফ ম্যাথিউ কোনো উত্তর দিলেন না। তার চোখ তখন জলে চিকচিক করছিল। সেই মানুষটিকে 15 বছর পর আবার দেখলেন। আরিয়ান তখন তার শেষ তুরুপের তাসটি চালছিলেন। মাইলর্ড, আমি এই মুহূর্তে আদালতের 3 জন সাক্ষী হাজির করার অনুমতি চাইছি। এক, রেজিস্ট্রেশন অফিসের সেই সময়ের কেরানি যিনি আজও কলকাতায় বহলিয়াতে আছেন। 2, IIT খড়কুপের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর পল্লব মজুমদার, যিনি এই বিশেষ কালির উপর গবেষণা করেছেন। এবং 3, স্বয়ং সুবোধকুণ্ডের নিজস্ব অ্যাকাউন্ট্যান্ট। কারণ আমার কাছে প্রমাণ আছে যে ডক্টর বসুকে এই জাল রিপোর্ট বানানোর ঠিক 1 সপ্তাহ আগে সুবোধকুণ্ডর অ্যাকাউন্ট থেকে 60 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছিল। আদালত কক্ষে এক হিমশীতল নীরবতা নামে এলো। রমেন ঘোষাল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। বিচারক সেনগুপ্ত তার চশমা ঠিক করে ঘোষালের দিকে তাকালেন। মিস্টার ঘোষাল, আপনার কি কিছু বলার আছে? ঘোষাল কোনো মতে তোতলাতে তোতলাতে বললেন, মাই লর্ড, আমার একটু সময় দরকার। বিচারক গম্ভীর গলায় বললেন, আদালত মনে করছে আরিয়ানের দেওয়া যুক্তি ও তথ্য আজই এই মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওই ফরেন্সিক রিপোর্টটিকে এই মুহূর্ত থেকে বাতিল এবং অগ্রাহ্য ঘোষণা করা হলো। একই সাথে ব্যাংক ট্রানজ্যাকশন এর বিষয়টি নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে এবং ফারিয়ার বিরুদ্ধে বার কাউন্সিলরের সব অভিযোগ অবিলম্বে খারিজ করা হলো। আদালত কক্ষ জুড়ে খুশির জোয়ার বয়ে গেল। ফারিয়া তার চোখের জল আর ধরে রাখতে পারল না। শুনানির শেষে আরিয়ান যখন আদালত কক্ষ থেকে বেরিয়ে করিডোর দিয়ে আসছিলেন, তখন পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। আরিয়ান থমকে দাঁড়ালেন। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলেন সামনে দাঁড়িয়ে স্বয়ং আরিফ ম্যাথিউ। দুজনের মাঝখানে দীর্ঘক্ষণ কোনো কথা হলো না। শুধু দুটি মানুষের দীর্ঘ 15 বছর পর একে অপরের চোখের দিকে তাকিয়ে রইলেন।
আরিফের চোখের কোণে তখন লাল, তার গলাটা আবেগে কাঁপছিল। কোথায় ছিলে তুমি আরিয়ান? 15টা বছর ধরে আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। তোমার সব ফোন নাম্বার বন্ধ ছিল, তোমার পুরনো অফিসে কোনো হদিশ ছিল না, এমনকি সুপ্রিম কোর্টের কোনো রেজিস্ট্রিতেও তোমার কোনো খোঁজ ছিল না। তুমি কি মাটিতে মিশে গিয়েছিলে? আরিয়ান নিরুত্তর রইলেন। তিনি শুধু একটা ম্লান হাসি হাসলেন। আরিফ ম্যাথিউ এবার আরিয়ানের কাঁধে হাত রাখলেন, তার গলায় গম্ভীর আবেগ। তুমি জানো আরিয়ান, সেদিন তুমি চলে যাওয়ার পর আমি কতটা একা হয়ে পড়েছিলাম। তুমি শুধু আমার জুনিয়র ছিলে না, তুমি ছিলে আমার সেরা সহকর্মী, আমার দেখা সবচেয়ে মেধাবী ছেলে। মাত্র 25 বছর বয়সে তুমি এমন এমন সব যুক্তি দিতে যা আমার 30 বছরের অভিজ্ঞতাকেও ম্লান করে দিত। আরিয়ান আস্তে করে বললেন, স্যার, সেই দিনগুলোতে এখন ধূসর অতীত। আরিফ মেথুয়ের গলায় গভীর আরতি ফুটে উঠল। কিন্তু তুমি কেন সব কিছু ছেড়ে দিয়েছিলে? আরিয়ান আরিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, একটা মামলার কথা কি আপনার মনে আছে স্যার? সেই শিশু হত্যার মামলাটা, যেখানে আসামি ছিল এক প্রভাবশালী শিল্পপতির ছেলে। আমরা মামলাটা জিতেছিলাম, কিন্তু জেতার ঠিক 3 মাস পর সেই ছেলেটা টাকার জোরে জেল থেকে বেরিয়ে এসেছিল এবং ঠিক পরের বছর আবার একই অপরাধ করে বসেছিল। সেদিন আমার মনে হয়েছিল আইন হয়তো আমার জন্য নয় স্যার। আমি ন্যায় চেয়েছিলাম, কিন্তু জয় হয়েছিল ক্ষমতা। আরিফ ম্যাথিউ দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু আজ তুমি আবার ফিরে এলে কেন আরিয়ান? আরিয়ান ফারিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আজ প্রশ্নটা ছিল আমার স্ত্রীর সম্মানের স্যার। ততক্ষণে করিডোরে বিশাল ভিড় জমে গিয়েছিল। ফারিয়া সব্যসাচীর সাথে কথা বলছিলেন, কিন্তু আরিয়ানকে আরিফ ম্যাথিউর সাথে এত ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখে তিনি একদম স্থির হয়ে গেলেন। আরিফ ম্যাথিউকে চেনে না এমন কোনো মানুষ বাংলার আইন মহলে নেই, কিন্তু সেই মহিরু আজ আরিয়ানের কাঁধে হাত দিয়ে পরম মমতায় কথা বলছেন। এটা দেখে ফারিয়ার মাথা ঘুরতে শুরু করলো। সব্যসাচী ফিসফিস করে বললেন, ম্যাডাম, উনি তো স্বয়ং আরিফ ম্যাথিউ স্যার। ওনার সাথে আরিয়ান স্যারের সম্পর্ক কিভাবে? আরিফ ম্যাথিউ এবার ফারিয়ার দিকে এগিয়ে এলেন। আপনি তাহলে ফারিয়া? ফারিয়া থতমত খেয়ে বললেন, হ্যাঁ স্যার। আরিফের মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। আপনার এই শান্ত স্বামী সম্পর্কে আপনি ঠিক কতটা জানেন? ফারিয়া মাথা নিচু করে বললেন, আমি তো জানতাম শুধু। আরিফ ম্যাথিউ এবার ভিড়ের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, সালটা 1998। আমি তখন ভারতের সবচেয়ে কঠিন একটি পরিবেশ দূষণের মামলা লড়ছিলাম। বিপক্ষ ছিল 20টি দেশের নামি দামি উকিল। আমি যখন প্রায় হার স্বীকার করতে চলেছি, ঠিক তখন আমার অফিসে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছিল এই ছেলেটি। নাম তার আরিয়ান। কোনো বড় কানেকশন ছিল না, কিন্তু প্রথম দিনেই ও আমার কেস ফাইলে এমন এক ছোট ছিদ্র খুঁজে বের করেছিল যা দিয়ে আমি মামলাটা জিতেছি। তারপর 7 বছর ও আমার ডান হাত হয়ে উঠেছিল। 2005 সালে এক সকালে ও কোনো কথা না বলে শুধু একটা চিরকুট রেখে নিরুদ্দেশ হয়ে যায়। আজ 15 বছর পর বুঝতে পারছি এই রত্নটি হারিয়ে যায়নি, শুধু ধুলোর আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল। ফারিয়া এক পলক আরিয়ানের দিকে তাকালো। তিনি দেখলেন আরিয়ান দূরে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে আছেন, একদম আগের মতো শান্ত, স্থির। ফারিয়া বুঝতে পারলেন যাকে তিনি এতদিন অবজ্ঞা করে এসেছেন সে আসলে এক বিশাল সমুদ্র। সেদিন সন্ধ্যায় যোধপুর পার্কে সেই ছোট্ট ফ্ল্যাটে নেমে এলো এক নীরব গভীর শান্তি। ফারিয়া দরজা বন্ধ করে আরিয়ানের মুখোমুখি বসলেন। আজ তোমাকে সব বলতে হবে আরিয়ান। আরিয়ান ধীরে সুস্থে কফি বানালেন। 2 কাপ সোফার টেবিলে রেখে তিনি বসলেন। কি জানতে চাও ফারিয়া? সব কিছু। কেন তুমি নিজেকে এভাবে গুটিয়ে নিলে? বাইরে তখন কলকাতার চেনা সন্ধ্যা নেমেছে। দূরে ট্রামের টুংটাং শব্দ ভেসে আসছে। আরিয়ান শান্ত গলায় বলতে শুরু করলেন, আরিফ স্যার আমাকে মানুষ করেছিলেন, কিন্তু একটা মামলায় আমি নিজেকে ভুল করে বসেছিলাম। ফারিয়া, আমার মনে হয়েছিল আসামি নির্দোষ এবং আমি আমার মেধা দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছিলাম। কিন্তু পরে যখন জানলাম সে সত্যি অপরাধী ছিল এবং আমার ভুলের কারণেই সে ছাড়া পেয়ে আরেকজন নিরপরাধ মানুষের জীবন নষ্ট করেছে, তখন আমি আর নিজেকে ক্ষমা করতে পারিনি। সেই অপরাধ বোধ থেকে পালিয়ে গিয়েছিলাম। ফারিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তুমি আমাকে আগে কেন বলনি আরিয়ান?
আরিয়ান মৃদু হেসে বললেন, তুমি জানলে কষ্ট পেতে ফারিয়া, আর আমি চাইনি তুমি একজন সফল উকিলের স্ত্রী হও। আমি চেয়েছিলাম তুমি শুধুই আমার ফারিয়া হয়ে থাকো, কোনো পেশাগত তুলনা যেন আমাদের সম্পর্কে না আসে। ফারিয়া উঠে গিয়ে আরিয়ানের হাত দুটো জড়িয়ে ধরলেন। কিন্তু আজ তোমার বিপদ দেখে চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। ঘটনার ঠিক 3 মাস পরের কথা। যোধপুর পার্কে সেই ছোট্ট ফ্ল্যাটের সামনে এক রাজকীয় কালো গাড়ি এসে থামল। ড্রাইভার দরজা খুলে দিতেই সেখান থেকে নামলেন স্বয়ং আরিফ ম্যাথিউ। উপরে গিয়ে কলিং বেল বাজাতেই আরিয়ান দরজা খুলে দিলেন। আসুন স্যার। আরিফ ভেতরে ঢুকেই দেখলেন বসার ঘরের কোণের টেবিলে এখনও প্রচুর আইনের বই আর ল্যাপটপ। আরিয়ান আর ফারিয়া একসাথে একটা কেস স্টাডি করছে। আরিফ হাসলেন, দেখছি তুমি তাহলে আবার পড়াশোনা শুরু করেছো। চায়ের আসর বসলো। আরিফ তার ব্রিফকেস থেকে একটা মোটা ফাইল বের করে আরিয়ানের সামনে রাখলেন। সুপ্রিম কোর্টে একটা খুব বড় মামলা এসেছে আরিয়ান, পরিবেশ দূষণ নিয়ে এক বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে মামলা। হাজার হাজার মানুষের জীবন জড়িয়ে আছে এর সাথে। আমি চাই এই মামলায় তুমি আমার সাথে থাকো। আরিয়ান ফাইলের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ এক জায়গায় থমকে গেলেন। স্যার, এখানে একটা বড় আইনি মারপ্যাচ আছে। 14 ধারার আন্তর্জাতিক চুক্তির সাথে ভারতীয় জলপথ আইনের একটা সরাসরি সংঘাত তৈরি হবে। আরিফ ম্যাথিউ তৃপ্তির হাসি হাসলেন। ঠিক ধরেছ, ঠিক এই জায়গাটাতেই আমার তোমার সাহায্যের প্রয়োজন আরিয়ান। আরিয়ান একটু সময় নিয়ে বললেন, স্যার আমি হয়তো আগের মতো প্রতিদিন আদালতে যাব না, কিন্তু ঘরের কোণে বসে আপনার আর ফারিয়ার সব মামলার স্ট্র্যাটেজি আমি তৈরি করে দেব। তাই হবে, আরিফ বললেন। ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনি মস্তিষ্ক আবার স্বয়ংক্রিয় হয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। বারান্দায় ফারিয়া দাঁড়িয়ে তাদের কথা শুনছিলেন। তার চোখে এখন আরিয়ানের জন্য এক গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। পাড়ার ফারজানা হয়তো এখনও ভাবেন উকিল বউয়ের বেকার স্বামী, কিন্তু তারা জানেন না ওই ছোট্ট ফ্ল্যাটের ভেতরেই এখন তৈরি হয় দেশের সবচেয়ে বড় বড় মামলার রায়। সব ঝড় শব্দ করে আসে না, কিছু ঝড় আসে একদম নীরবে, আর সেই নীরব ঝড়ই বদলে দেয় গোটা ইতিহাস। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে থাকে, হৃদয়ে দাগ কেটে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার একটা লাইক আমাদের আরও ভালো গল্প তৈরি করতে অনেক বড় অনুপ্রেরণা যোগায়। ভবিষ্যতে এমনই রোমাঞ্চকর ও হৃদয় স্পর্শী গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন গল্প আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, আপনি এই মুহূর্তে কোন শহর থেকে বা কোন দেশ থেকে আমাদের গল্পটি শুনছেন অবশ্যই লিখে জানান। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমি আশা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই পাবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ধন্যবাদ, আপনারা আছেন বলেই এই যাত্রা এত সুন্দর।